নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার ট্রাম্পকে নিয়ে। ট্রাম্প সরাসরি ঘোষণা করেছেন যে চীন নাকি 2020 সালের যে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল সেখানে ইন্টারফেয়ার করেছে এবং সে প্রায় 22 লক্ষ আমেরিকান নাগরিকের তথ্য হাতিয়ে নিয়েছে এবং সেই তথ্য হাতিয়ে সে নিশ্চয়ই ইন্টারফেয়ার করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে 2020-তে জিততে দেয়নি। এটা মনে রাখা দরকার যে জো বাইডেন এবং হিলারি ক্লিন্টন এবং ডেমোক্র্যাটরা কিন্তু আবার 2016 সালের নির্বাচনে রাশিয়া নাকি ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়েছে এরকম দাবি করেছিল। রাশিয়ান যে সোশ্যাল মিডিয়াগুলো ছিল তো খুবই জনপ্রিয় ছিল আমেরিকাতেও, সেটা হলো রাশিয়ান টুডে, স্পুটনিক নিউজ, এগুলো নাকি ডোনাল্ড ট্রাম্পকে জিততে সাহায্য করেছিল এবং এই কথা বলে এই স্পুটনিক নিউজ এবং রাশিয়ান টুডেকে কিন্তু আমেরিকা বাইডেন যখন নির্বাচনে জিতে আসে তারপর কিন্তু আমেরিকাতে নিষিদ্ধ করা হয় স্পুটনিক নিউজ এবং রাশিয়ান টুডেকে, এবং এটার ফলে আমেরিকার মানুষ রাশিয়া থেকে যে সমস্ত খবরগুলো পেত সেগুলো পাওয়া বন্ধ হয়ে যায়। এটাই হলো আমেরিকার ফ্রিডম অফ স্পিচ অ্যাকর্ডিং টু ডেমোক্রেটস। এছাড়াও আজকে জেডি ভান্স সরাসরি জানিয়েছে যে ইসরায়েল নাকি আমেরিকার নির্বাচনে ইন্টারফেয়ার করে। তাহলে দেখা যাচ্ছে যে তিনটে শিবির তৈরি হয়েছে। একটি শিবির হলো যে ডেমোক্র্যাটদের শিবির, তারা বলছে রাশিয়া আমেরিকার নির্বাচনে ইন্টারফেয়ার করে রিপাবলিকানদের জিতিয়েছে। আরেকটা শিবির হলো রিপাবলিকান শিবিরে আরো যে দুটো শিবির আছে। একটি শিবির হলো যে ট্রাম্পের, যারা বলছে হলো চীন ইন্টারফেয়ার করেছে আমেরিকান 2020 সালের নির্বাচনে এবং ডেমোক্র্যাটদের জিতিয়েছে। এবং এছাড়া আছে হলো যে জেডি ভান্স, যে সরাসরি জানাচ্ছে যে রিপাবলিকান শিবির থেকেই ইসরায়েলও নাকি সেখানে ইন্টারফেয়ার করেছে আমেরিকার নির্বাচনে, ইন্টারফেয়ার করে থাকে। সো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমেরিকায় তার মানে এটাই প্রমাণ হচ্ছে ইসরায়েল, রাশিয়া এবং চীন তিনজনে মিলে সেখানকার নির্বাচনে ইন্টারফেয়ার করে থাকে। এটাকে ট্রাম্পের যারা কিনা যে বিরোধী শিবির আছে ওরা সরাসরি যে চীনের যে মেডলিং এর কথা ট্রাম্প বলেছে এটাকে তারা ধরছে হলো যে আসলে ট্রাম্প চেষ্টা করছে যাতে কিনা তোমার আমেরিকান যে নির্বাচনকেই আন্ডারমাইন করা যায়, আমেরিকার যে নির্বাচনী ব্যবস্থাটাকেই কিনা শেষ করে দেওয়া যায়। কারণ আমেরিকার নির্বাচনী ব্যবস্থা মূলত রাজ্যগুলোর হাতে, সেই রাজ্যগুলোর হাত থেকে ট্রাম্প নিজের হাতে নিয়ন্ত্রণ করে নির্বাচন করাতে চাইছে। এরকম কিছুর জন্যই নাকি ট্রাম্পে মিথ্যে অভিযোগটা করেছে যে 2020 সালে বাইডেন নাকি চীনের সাহায্য নিয়ে জিতেছিল। এবার প্রশ্ন হলো যে বাইডেনও কিন্তু হিলারি ক্লিন্টনও কিন্তু একই অভিযোগ করেছিল ট্রাম্পের নামে, সে নাকি রাশিয়ার সাহায্য নিয়ে 2016 নির্বাচন জিতেছে। এছাড়া জেডি ভান্স জানিয়ে দিয়েছে ইসরায়েল তো মেডলিং করে। এবার প্রশ্ন হলো যে তাহলে ট্রাম্প কি ইন্ডিয়াতে নরেন্দ্র মোদী যেভাবে একের পর এক ইলেকশন জিতছে, ইলেকশন কমিশনকে হাতে নিয়ে ইলেকশন কমিশনারের এগেনস্টে কোনো ধরনের কেস করা যাবে না সে কমিশনার থাকাকালীন, এরকম একটা অর্ডার বের করে নিয়ে সে যেভাবে ইলেকশন করাচ্ছে, যেখানে 34 লাখ থেকে 50 লাখ মানুষকে, বৈধ ভোটারকে বাদ দিয়ে ইলেকশন করিয়ে তারপর যে ইলেকশনটা জিতছে সেই ইলেকশনের ইভিএম মেশিন 4000 ইভিএম মেশিনকে পুড়িয়ে দিয়ে যে ইলেকশনের জয়, যে ধারা আমরা ইন্ডিয়াতে দেখছি, অথবা এই একই অভিযোগ কিনা কলম্বিয়াতে কিছুদিন আগে উঠলো, তার আগে বলিভিয়াতে উঠেছিল, পেরুতে উঠেছিল, সাউথ আমেরিকাতে প্রায় ইলেকশনে অভিযোগ ওঠে। তো সেই একই ধারায় কি এবার আমেরিকাও চলে যাচ্ছে? অর্থাৎ তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, ইন্ডিয়া, সাউথ আমেরিকা, এর মতোই কি আমেরিকার নির্বাচনী ব্যবস্থাটা একটা রিগড নির্বাচনী ব্যবস্থায় পরিণত হচ্ছে? ট্রাম্প কি সেদিকেই নিয়ে যাচ্ছে? আমেরিকার যারা কিনা ট্রাম্প বিরোধী ওরা কিন্তু প্রত্যেকেই বলছে এটা হলো আমেরিকার নির্বাচনী ব্যবস্থাকে ট্রাম্প নিজের কন্ট্রোলে আনার চেষ্টার একটা প্রথম পদক্ষেপ বলা যেতে পারে। এবার এটা ঘটনায় যে ট্রাম্প কিন্তু দেখতে পাচ্ছে যত দিন যাচ্ছে আস্তে আস্তে সেখানে মামদানি, বার্নি স্যান্ডার্সের মতো সমাজতান্ত্রিক নেতারা জনপ্রিয় হচ্ছে। একটা সময় আমেরিকাতে সমাজতন্ত্র ছিল একটা নিষিদ্ধ শব্দ, সমাজতান্ত্রিক বলে কেউ নিজেকে ঘোষণা করতো না, হয় কিনা যে লিবারাল ছিল তা নয়তো কনজারভেটিভ ছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে
ডেমোক্র্যাটদের বৃহৎ অংশটাই আস্তে আস্তে সমাজতান্ত্রিক হিসেবে নিজেদের চিহ্নিত করছে। তারা হলো গিয়ে যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এরকম যে ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বলছে, তারা মূলত যে স্ক্যান্ডিনাভিয়ান সোশ্যালিজম হতে চাইছে। এবং তারা যেটা বলছে যে এত পরিমাণে ফাটকাবাজিতে পয়সা না ঢেলে যদি সেই টাকাটা হেলথ, এডুকেশন এবং সাধারণ মানুষের যে হাউজিং যাতে সাধারণ মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আসে, তার জন্য হাউজিং সেক্টরে ইনভেস্টমেন্ট যাতে করা যায়, যে ইনভেস্টমেন্টগুলো অনেক সময় যে নন প্রফিটেবল কিন্তু খুব প্রোডাক্টিভ, অথবা এনভায়রনমেন্টে ইনভেস্টমেন্ট, এনভায়রনমেন্টাল লাইক সোলার এনার্জি, তারপর হলো তোমার ইভি ব্যাটারি এটসেট্রা, এই ধরনের ইনভেস্টমেন্ট এগুলোতে যাতে করা যায়, যেগুলোতে কিনা সরাসরি প্রফিট ওঠে না বা প্রফিট ওঠে অনেক পরে, এইরকম ইনভেস্টমেন্ট যাতে সরকার আরো বেশি করতে পারে সে ব্যবস্থা নেওয়ার কথা এরা বলছে। এই বার্নি স্যান্ডার্স, আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ এবং আমদানির মতো লোকেরা, এবং সেগুলো খুব জনপ্রিয় হচ্ছে। শেষ অবধি এটাও দেখা গেছে যে নিউ ইয়র্কের মেয়র আমদানি সরাসরি যে নিউ ইয়র্কের যে ল্যান্ডলর্ডের যে রেন্ট ফিক্স করে দিয়েছে একটা বিশেষ হলো যে ইউএস ডলারের ওপর, তারা যে রেন্ট বৃদ্ধি করতে পারবে না। এবং এছাড়াও শোনা যাচ্ছে বার্নি স্যান্ডার্স সরাসরি জানিয়েছে যে এআই যে বড় বড় কোম্পানিগুলো আছে সেগুলোকে সরাসরি হলো যে এর হলো যে 50% মতো শেয়ার কিনা যে ন্যাশনালাইজ করা হোক, এবং সেই ন্যাশনালাইজড যে কোম্পানি হবে ওই যে ন্যাশনালাইজড শেয়ার থেকে যে প্রফিট উঠবে সেই প্রফিটটা দিয়ে একটা পাবলিক ফান্ড করা হোক সাধারণ মানুষের জন্য। এবং এটার ফলে এআই এর জন্য যে এমপ্লয়মেন্টটা লস্ট হবে সেটাকেও কাউন্টার করা যাবে। ওই 50% শেয়ার থেকে যে প্রফিট আসবে সেগুলো ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট করে অথবা তাদের হাতে সরাসরি টাকা পয়সা দিয়ে দিবে। তো এই সমাজতন্ত্রের জনপ্রিয়তা যেটা খুব স্বাভাবিকভাবে আমেরিকাতে বাড়ছে, কারণ আমেরিকা এখন যে ফেজে আছে সেখানে টু মাচ আমেরিকার যে জিও পলিটিক্যাল এক্সটেনশনের জন্য, আমেরিকার ইউএস ডলারের টু মাচ ব্যবহারের জন্য আমেরিকার অ্যাসেট প্রাইস অত্যন্ত হাই। ফলে ন্যাচারালি এটা সাধারণ মানুষের যে হাউজিংকে প্রচণ্ডভাবে এফেক্ট করছে, এটা সাধারণ মানুষের এডুকেশন এমনকি হেলথকেও এফেক্ট করছে, কারণ তাদের হেলথ এবং এডুকেশন সেক্টরও অ্যাসেট ট্রেডিং এবং যে লোনের ওপর প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট, হাউজিং ছাড়াও। তো সেখান থেকে মুক্তি পেতে খুব স্বাভাবিকভাবেই আমেরিকার মানুষ আরো বেশি সমাজতন্ত্রমুখী হচ্ছে। আমরা এই জিনিসটা যে কোনো ডিক্লাইনিং এম্পায়ারই দেখতে পাই, ডিক্লাইনিং এম্পায়ারের সেন্টারে দেখতে পাই। যেমন ব্রিটিশ সাম্রাজ্য পতনের আগে সেখানে একটা সমাজতন্ত্রমুখীনতা গ্রো করেছিল, এবং তখনই আমরা দেখি আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উইনস্টন চার্চিল হেরে যায় এবং সে জায়গায় শ্রমিক পার্টি, লেবার পার্টি ক্ষমতায় আসে এই হ্যাভিয়ান সোশ্যালিজমের কথা বলে। সেরকমই আমরা এখন আমেরিকাতেও দেখতে পাচ্ছি। আমেরিকান এম্পায়ার একটা ডিক্লাইনিং এম্পায়ার, এবং তার যে সেন্টার, সেই সেন্টার আমেরিকাতে আস্তে আস্তে হলো গিয়ে হাউজিং কস্ট হাই হয়ে যাচ্ছে, তোমার হেলথ অ্যান্ড এডুকেশন হাই হয়ে যাচ্ছে, কস্ট হাই হয়ে যাচ্ছে, সেখানে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং সে অর্থে নেই। ফলে যুদ্ধে জেতার মতো ক্যাপাসিটিও তারা হারাচ্ছে, ইরানের সঙ্গে কনভেনশনাল ওয়ারে তারা হারছে, ইরানের এগেনস্টে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র পর্যন্ত তৈরি করতে পারছে না। তো এরকম একটা অবস্থাতে খুব স্বাভাবিকভাবেই সেখানে সমাজতন্ত্রের উত্থান হয়েছে, এবং তাকে কাউন্টার করতে আমেরিকা মূলত ইন্ডিয়া বা ল্যাটিন আমেরিকার দেশগুলোর শাসক শ্রেণী যে ধরনের অ্যাকশন নেয়, যে ইলেকশন প্রসেসটাকে আন্ডারমাইন করে ফোর্সফুলি ইলেকশন জেতা, সেই প্রসেসের দিকেই কি তাহলে আস্তে আস্তে আমেরিকার শাসক শ্রেণী যাচ্ছে নিজেদেরকে সমাজতন্ত্রের হাত থেকে রক্ষা করতে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এটা যদি হয়ে যায় তাহলে বলা যায় যে গণতন্ত্রের যে মৃত্যুঘণ্টা বেজে গেল। কারণ আমেরিকাতেই যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় নির্বাচনী ব্যবস্থা, যেটা অলরেডি 2016-তে হয়েছে, 2020-ও হয়ে গেল, হয়তো আগামী দিনে 2024-এর ইলেকশনটাও হলো যে প্রশ্নচিহ্নের মুখে পড়বে। এখন এটা যদি পড়তে থাকে তাহলে কিন্তু সত্যি বলতে গণতন্ত্রের যে প্রাণকেন্দ্রিক গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে যাবে। এবং কারণ গণতন্ত্র অ্যালাউ করলে সমাজতন্ত্র ধনতন্ত্রকে অনেক ক্ষেত্রে রিপ্লেস করে দেবে, এবং সেটা হলে মার্কিন শাসক শ্রেণী প্রবল একটা চাপের মুখে পড়ে যাবে। সেটা কিন্তু মার্কিন শাসক শ্রেণী মেনে নাও নিতে পারে। আবার এও হতে পারে মার্কিন শাসক শ্রেণীর একটা অংশ মনে করলো যেহেতু টু মাচ অটোমেশনের জন্য এমপ্লয়মেন্ট দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে, এবং কিনা যে ওয়েজ লেবার অর্থাৎ কিনা যে ওয়েজ স্যালারি বৃদ্ধি
আর সেভাবে হচ্ছে না, সব মানুষের কাছে পয়সা পৌঁছচ্ছে না, ফলে যে পরিমাণে উৎপাদন তৈরি হচ্ছে সে উৎপাদনটা কেনার মতো লোক হচ্ছে না। অতএব সমাজতান্ত্রিক যে নন প্রফিটেবল ইনভেস্টমেন্ট অথবা হাতে হাতে টাকা দিয়ে কনজামশন বাড়ানো, এই ধরনের সমাজতান্ত্রিক নীতির প্রয়োজনীয়তা আছে। এটাও হতে পারে যে কোনো কোনো শাসক শ্রেণীর অংশ বুঝতে পারলো, কারণ ভেরি রিসেন্টলি এটা দেখা যাচ্ছে যে মামদানি যে নিউ ইয়র্কে জিতছে, নিউ ইয়র্কে কিন্তু মামদানির পেছনে যারা কিনা পয়সালা মানুষ তাদের অনেকেরই প্রচন্ডভাবে ইন্ধন আছে। এবং এটা বলা যেতে পারে যে ওয়াল স্ট্রিটের অজস্র প্লেয়ার কিন্তু এটা সরাসরি বলছে যে আমেরিকান ইনইকুয়ালিটি একটা খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে এবং একে কাউন্টার করার জন্য অন্যভাবে চিন্তা করতে হবে। আমরা যদি খোদ কিনা যে ইলন মাস্কের কথাই ধরি, ইলন মাস্কও এ কথাই বলছে যে এআই এর ফলে আগামী দিনে কাজ করার আর জায়গা সে অর্থে থাকবে না, মানুষকে বসিয়ে বসিয়ে খেতে হবে, মানুষের কাজ হবে মূলত কনজামশন করা। আমরা যদি গোল্ডম্যান স্যাক্সের সিইওর কথা শুনি, সেও বলেছে আগামী দিন 2030-এর পর একজন মানুষকে হয়তো একদিনে 3 ঘন্টার বেশি কাজ আর করতে হবে না। সো এই প্রক্রিয়াটাই আসলে হলো সমাজতন্ত্রের জয়। এখন এটা হতে পারে একদল শাসক শ্রেণী চাইবে যে ইলেকশন প্রসেস হোক, একটু একটু সমাজতন্ত্রের কে জায়গা ছাড়া হোক, অর্থাৎ কিনা পয়সাওয়ালাদের ওপর একটু বেশি ট্যাক্স চাপানো হোক, একটু বেশি সরকারি নন প্রফিটেবল ইনভেস্টমেন্ট কিন্তু প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট যা সাধারণ মানুষের ভালো করবে সেগুলো হোক। হতে পারে যে একদল শাসক শ্রেণী সেটাকে সাপোর্ট করবে, আর একদল শাসক শ্রেণী ভাববে যে না, আমরা কিছুতেই ট্যাক্স চাপাতে দেব না, আমাদের পুরনো যে সিস্টেমটা ছিল ইচ্ছা মতো আমরা শাসকরাই শুধু লুটে খাবো, সাধারণ মানুষের হাউজিং কস্ট বাড়বে, তারপর হেলথ কস্ট বাড়বে, এডুকেশন কস্ট বাড়বে, আর আমরা লুটে খাবো, এটাই চলুক। তারা হয়তো ইলেকশন প্রসেসটাকে আন্ডারমাইন করতে যাবে। তো সত্যি অবস্থা অত্যন্ত একটা জটিল জায়গার মধ্যে আস্তে আস্তে আমেরিকা এবং কিনা যে বিশ্ব রাজনীতি এবং বিশ্ব অর্থনীতি পৌঁছচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে এটা অনায়াসেই বলা যায় যে ভবিষ্যৎ খুব একটা কিন্তু আমেরিকার জন্য ভালো না এবং গণতন্ত্রের জন্য খুব একটা এই মুহূর্তে ভালো না, এবং আগামী দিন একটা রক্তক্ষয়ী সংগ্রামের দিকেও কিন্তু চলে যেতে পারে আমেরিকাতে গোটা জিনিসটা, এবং আমেরিকাতে চলে গেলে তার আঁচ কিন্তু সমগ্র বিশ্বজুড়েই পড়বে, বিশেষ করে ভারতের মতো দেশগুলোতে যেখানে মোটামুটি মানে উল্টো পাল্টা ভোট করানো এখন একটা মানে অর্ডার হয়ে দাঁড়িয়েছে, আর তো ঠিকঠাক ভোট বোধহয় হয় না। তো একটা সময় ছিল যখন বিরোধী পক্ষ তুলতো না, কারণ সে আশা করতো ভবিষ্যতে ঠিক হয়ে যাবে, আমরা কথাগুলোকে তুলে ইলেকশন প্রসেসটাকে আন্ডারমাইন করব না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারতের বিরোধী পক্ষ আস্তে আস্তে এটা মেনে নিচ্ছে, হ্যাঁ এখানে ঠিকঠাক ভোট হচ্ছে না। এর মানে আগামী দিনে এক ধরনের যে ডিস্টেবিলাইজেশন ফ্যাক্টর কিন্তু গ্রো করছে। তো এটা বোঝাই যাচ্ছে, কিছুদিন আগে ল্যাটিন আমেরিকাতে যে কলম্বিয়াতেও আমরা দেখলাম এই প্রক্রিয়াগুলো আস্তে আস্তে গ্রো করছে। যে দেখা যাক এটা কোন দিকে যায়। অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।